আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাওয়ের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। রাজনীতির ময়দানে যে শব্দবন্ধটা আমরা সকলেই শুনে থাকি যে আদর্শ মানেই বামপন্থা, আবার এই বামপন্থার ছাতার নিচেই কিন্তু একাধিক দল গড়ে উঠেছে যাদের ভিত্তি কিন্তু এই বামপন্থায়। তবে এতগুলো যদি ভিত্তি বামপন্থাই হয়ে থাকে তাহলে এতগুলি দল কেন? মতাদর্শের ফারাক কোথায়? সমস্তটা নিয়ে আমরা আলোচনা করব এবং বর্তমান সময় বামপন্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সমস্তটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন বামপন্থী বুদ্ধিজীবী, সুশোভন দত্ত মজুমদার এবং আমার সঙ্গে রয়েছেন মৃন্ময় চক্রবর্তী। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনাদের কাছে প্রথমেই আসবো যে রাশিয়া, চীন বা ভিয়েতনাম এই জায়গাগুলোতে যেভাবে বামপন্থা বেড়ে উঠেছে, তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি ভারতের দিকে, ভারতে যেভাবে বামপন্থা বেড়ে উঠেছে, এই দুই প্রেক্ষাপটের মধ্যে ফারাক কোথায়? প্রশ্নটা আবার বলুন। রাশিয়া, চীন বা ভিয়েতনামে বামপন্থা যেভাবে বেড়ে উঠেছে বা বামপন্থার যে উত্থানটা আমরা দেখেছি, সেই দিক থেকে যে ভারতবর্ষের মাটিতে বামপন্থার উত্থান, এই উত্থানগুলির মধ্যে, এই প্রেক্ষাপটগুলির মধ্যে ফারাক কোথায়, তফাৎ কোথায়? তফাৎটা মূলত আমার যেটা বলতে চাইছি, আমার যেটা ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক রাজনৈতিক অবস্থান, আপনি যদি ব্রিটিশ আসার আগের অবস্থা যদি দেখেন, ভারতবর্ষের যে অবস্থান ছিল, ভারতবর্ষ ছিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের একটি সমষ্টি। মোগল শাসন ছিল। তা সত্ত্বেও ভারতবর্ষ হয়েছে কিন্তু ব্রিটিশ শাসনে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। ব্রিটিশ শাসনে তার একটি প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে ভারতবর্ষ ব্যাপী, রেল লাইন ইত্যাদি স্থাপন করার মাধ্যমে, এবং স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষ হিসেবে ভারতবর্ষ গড়ে ওঠে কিন্তু ব্রিটিশ শাসন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বামপন্থী আন্দোলন তৈরি হয়েছে 1920 সালে। 1920 সালে প্রথম কমিউনিস্ট পার্টি যখন গঠিত হয়, এই কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল তাশকন্দে। 1920 সালে তাশকন্দে কমিউনিস্ট পার্টি গঠন করার পর এই কমিউনিস্ট পার্টির যে কয়েকজন সদস্য ছিল, ওরা কিন্তু আফগানিস্তান হয়ে তাশকন্দে গিয়ে কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল। এম এন রায় সহ, এম এন রায় ছিলেন। ওই কমিউনিস্ট পার্টি পরবর্তী সময়ে ওরা ভারতবর্ষে এসে কংগ্রেসের সাথে, কংগ্রেসকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে। হযরত মোহানি এই কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রথম দাবি তোলেন। এই হযরত মোহানি ছিলেন কমিউনিস্ট পার্টির লোক। তো এইভাবেই বড় প্ল্যাটফর্মে ভারতবর্ষের যে ভৌগোলিক রাজনৈতিক অবস্থান, এই অবস্থানের মধ্যে কমিউনিস্ট পার্টিকে কাজ করতে হয়েছে। ভাষার বিভিন্নতা, রুচির বিভিন্নতা, সংস্কৃতির বিভিন্নতা ভারতবর্ষের মধ্যে ছিল, যে কারণে যে একটি ঐক্যবদ্ধভাবে যে একটি একই জাতি গোষ্ঠী, একই জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী ভারতবর্ষের মধ্যে ছিল না। ফলে এই বাধা বিপত্তির মধ্যে কমিউনিস্ট পার্টিকে অগ্রসর হতে হচ্ছে। ফলে রাশিয়া, চীন বা আপনি যদি ভিয়েতনামও ধরেন, এই পরিস্থিতি সেসব দেশে ছিল না। রাশিয়ার যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল, রাশিয়ার যে বিপ্লব, রাশিয়া কেন্দ্রিক ছিল মূলত প্রথম দিকে। রুশ ভাষাভাষীদেরই দাপট ছিল, রুশ ভাষাভাষীরাই রাশিয়াতেই বিপ্লবটা সংগঠিত হয়েছিল। পরবর্তী সময়ে অন্যান্য যে সোভিয়েত ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএসআর, যেটা লেনিন করেছিল, এটা কিন্তু অন্যান্য পরবর্তী সময়ে এদের ঐক্যবদ্ধ করেছে। এদের বলেছে এদের ভাষার স্বাধীনতা থাকবে, রাইট টু সেকেট মানে বিচ্ছিন্ন হওয়ার অধিকারও ওদের থাকবে। এইভাবেই কিন্তু সোভিয়েত ইউনিয়ন গড়ে উঠেছিল। ফলে ভারতবর্ষের ক্ষেত্রে
কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠীগত ভাষাগত ঐক্য ভারতবর্ষের মধ্যে নেই। ভারতবর্ষের যে সামাজিক যে প্রেক্ষাপট গড়ে উঠেছে, সামাজিক প্রেক্ষাপটও একটা ঐক্যবদ্ধ প্রেক্ষাপটে ভারতবর্ষ গড়ে ওঠেনি। এটা বুঝতে হবে যে বামপন্থা যে বিকাশ, বামপন্থার বিকাশ সর্বত্র সমানভাবে হয়নি, কমিউনিস্ট পার্টির বিকাশ সর্বত্র সমানভাবে হয়নি। এমনকি আপনি যদি দেখেন যে স্বাধীনতা আন্দোলনে সমগ্র ভারতবর্ষের জনগণ এক হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এটা যেমন বলার মধ্যে একটা বলা যায়, কিন্তু বাস্তবতাটা কি সমস্ত দেশের সমস্ত রাজ্যের জনগণ কি যেভাবে বেঙ্গল প্রভিন্স, পাঞ্জাব প্রভিন্স, তারপর মহারাষ্ট্র প্রভিন্স, এই সমস্ত বিভিন্ন প্রভিন্সগুলি ছিল, অনেক জায়গায় খুব কম লোকই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়েছিল, ব্রিটিশদের ছিল। ফলে স্বাধীনতা আন্দোলনটা পরবর্তী সময়ে যখন যখন তীব্র হতে থাকে, তখন ধীরে ধীরে অন্যান্য রাজ্যগুলি ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা আপনি যদি দেখেন, প্রথম দিকে যে কতগুলি বিশিষ্ট প্রভিন্স ছাড়া, নির্দিষ্ট প্রভিন্স ছাড়া সমস্ত প্রভিন্স ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েনি। এই একটা ঐক্যের একটা দুর্বলতা ছিল, ভারতবর্ষগত ঐক্যের একটা দুর্বলতা ছিল। যে কারণে জওহরলাল নেহরু যখন তার ডিসকভারি অফ ইন্ডিয়া লেখে, বারবার এই কথাটা বলে যে বিবিধতার মধ্যে যে ঐক্য, এই বিভিন্নতার মধ্যে যে ঐক্য, এই ঐক্যের মধ্যে ভারতভূমি গড়ে উঠেছে এবং আগামী ভারত এই বিভিন্নতার মধ্যে ঐক্যকে কেন্দ্র করেই ভারতবর্ষ তৈরি হবে। আচ্ছা, আমরা যদি স্বাধীনতার এই ইতিহাসের দিকেই চোখ রাখি, আমরা তাবর নেতৃত্ব দেখেছি। জওহরলাল নেহরু, যেমনটা আপনি বলছিলেন, মহাত্মা গান্ধীকে আমরা দেখেছি। তারা সকলেই কিন্তু সেই ভারতবাসীকে স্বাধীনতার জন্য মোবিলাইজ করার কাজেই করছিলেন তারা। তো সেই ক্ষেত্রে বামপন্থার প্রয়োজন কিভাবে হলো, বা বামপন্থার ঠিক উত্থানটা কিভাবে হলো, আদর্শগত দিক থেকে? 1920 সালে কমিউনিস্ট পার্টি গঠন, 1917 সোভিয়েত বিপ্লব। 1917 সোভিয়েত বিপ্লবে স্বাভাবিকভাবেই সোভিয়েত বিপ্লবে ভারতবর্ষের যুব অংশের মানুষ, যে মানুষগুলি সচেতন অংশের মানুষ, সংবেদনশীল মানুষ, এই মানুষগুলি নিজেদের এই সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার বিপ্লবে অনুপ্রাণিত হয়। মূলত রাশিয়ার বিপ্লবে অনুপ্রাণিত হয়েই কমিউনিস্ট পার্টি গঠন করে, এবং এই কমিউনিস্ট পার্টির মাধ্যমেই তারা মানুষকে এই যে মূল বিষয়, যেটা কমিউনিস্ট পার্টি গঠনের মূল বিষয়, সমাজের থেকে শোষণ দূরীকরণ করা। সমাজে যে শোষণ চলছে, বুর্জোয়াদের শোষণ, সামন্তবাদের শোষণ, এই শোষণ থেকে মুক্ত করার জন্যই কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে। আমি একটু মৃন্ময় বাবুর কাছে আসবো, আপনারও কি সেই একই মতামত? না, একটা তো ধরুন কমিউনিস্ট পার্টি সৃষ্টি হওয়ার পেছনে কিছু অবজেক্টিভ কন্ডিশন কাজ করে, বাস্তব অবস্থা কি সেটার উপর দাঁড়ায়। এখন ধরুন রাশিয়া জারের শাসন, জারের অত্যাচারে মানুষ যখন তার শেষ সীমানায় দেওয়ালে পিঠ থেকে গেল, তখন এটা কমিউনিস্ট পার্টি গঠন করা, কমিউনিস্ট মতাদর্শের যে অর্গানাইজেশন, সেটা তৈরি করার একটা প্রয়োজনীয়তা অনুভব করলেন। কমিউনিস্ট পার্টি করার আগে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রাশিয়াতে কাজ করেছে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন। 1848 সালে যখন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো ঘোষণা করা হয়, মার্কস এবং এঙ্গেলস মিলে, সেটা তো সারা পৃথিবীর মধ্যে একটা চর্চার ব্যাপার হয়, পেরি কমিউনিয়ন হয়, সবকিছুর মধ্যেই আপনি মার্ক্সবাদের যারা মার্কস এবং এঙ্গেলস বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল বিষয় তারা লিখতে শুরু করেন, সামনে আনেন সারা পৃথিবীব্যাপী, যেটা সাধারণভাবে নিপীড়িত মানুষের পক্ষে কিভাবে কাজ করলে পরে আপনার মুক্তিটা ঘটতে পারে, মানুষ যে মানুষকে শোষণ করে সেটার যে বুনিয়াদী বিষয় সেটা তারা তুলে আনেন। আর সবাই তো ধরেন পৃথিবীটাকে ব্যাখ্যা করেন,
কিন্তু পরিবর্তন করার যে কথাটা, সেটা মার্কস এঙ্গেলসই প্রথম বলেন যে পরিবর্তনটা করতে হবে। তার জন্য তারা ধরুন পৃথিবীর তাবর যে ফিলোসোফার যারা আছেন, যাদের ফিলোসফিটাকে থিওরিটিক্যালি বাতিল করেই দ্বন্দ্বমূলক বস্তুবাদের সামনে আনেন তারা। তো এই যে আপনার বিষয়গুলি, এগুলি তো ধরুন সারা পৃথিবীর যারা এই বিষয়গুলি নিয়ে ভাবতে শুরু করেন, তাদের মধ্যে রাশিয়ার যারা লেনিন এর মধ্যে অগ্রগণ্য ব্যক্তি ছিলেন। উনি এই প্র্যাকটিসটা শুরু করেন রাশিয়ার বুকে। তো রাশিয়ার বুকে এটা শুরু করার সময় রাশিয়ার যে বাস্তব অবস্থা এটা অনুধাবন করেন, মানে বোঝার চেষ্টা করেন যে রাশিয়া যদি এই কাজটা আমি করতে যাই, কারণ তার আগে তো মার্কস এবং এঙ্গেলস অনেক কিছু প্রমাণ করেছেন, প্র্যাকটিস করেছেন তারা, যেটা থেকে তারাও নিজেরা শিখেছেন, আবার অন্যরা যাতে এটা কাজে লাগাতে পারেন সেটাও দেখেছেন। তো সেদিক থেকে তারা দেখেছেন যে রাশিয়াতে কিভাবে আমি এই মার্ক্সীয় যে থিওরিটা আছে সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি, মানে জারের শাসনের বিরুদ্ধে আমি মানুষকে মুক্তি দিতে পারি। তার সাথে আপনার ছিল চার্চের একটা যুগলবন্দি ছিল, একদম মানে তাদের নিবিড় সম্পর্ক, যেটা শোষণের একটা মূল বিষয় ছিল। এই দিন নিয়ে দেখতে দেখতে কিন্তু লেনিন একটা মানে যে থিওরিটিক্যাল পজিশনটা উনি দাঁড় করিয়েছিলেন, সেটা হচ্ছে রাশিয়ায় যে আমাদের বিকাশটা করতে হবে কমিউনিস্ট পার্টিকে, তাহলে সমাজের যে কন্ট্রাডিকশনটা কি আছে, দ্বন্দ্বটা কি আছে, এটা আমাদের দেখতে হবে। তার জন্য দেখবেন রাশিয়ার কন্ট্রাডিকশনের ক্ষেত্রে উনি যেটা দেখেছিলেন, সামনে এনেছিলেন, সেটা হচ্ছে রাশিয়ায় যে বিকাশটা হচ্ছে সেটা একটা পুঁজিবাদী ডেভেলপমেন্টের দিকে আছে, পুঁজিবাদের দিকে যাচ্ছে এটা। তাহলে আমি যদি একটা সোসাইটিকে, সমাজকে দেখতে পারি যে সমাজের যে বিকাশটা হচ্ছে এটা পুঁজিবাদী ট্রেন্ড, পুঁজিবাদী, তাহলে আমি লড়াইটা করব তার সাথে। আমি যদি পুঁজিবাদী বিকাশ হয় তার সাথে যদি আমি সামন্তবাদটাকে প্রধান করে দেখি, তাহলে আমার পক্ষে অসুবিধাজনক হবে, আমি এটা ঠিক করতে পারবো না। এইভাবে কিন্তু উনি থিওরিটিক্যাল পজিশনটাকে রাশিয়ার বুকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। এটার উপর দাঁড়িয়েই আপনার রাশিয়াতে 1905-এর বিপ্লব ব্যর্থ হয়, তার থেকে তারা শিক্ষা নেন। তারপরে পৃথিবীব্যাপী যেটা অক্টোবর রিভলিউশন হিসেবে সামনে আসে, আর সেটারই কিন্তু প্রভাব সারা পৃথিবীব্যাপী পড়ে। রাশিয়ার যে 1917 সালের বিপ্লবটা, এটার প্রভাব সারা পৃথিবীব্যাপী পড়ে। এখন এক এক দেশের প্রভাব এক এক রকম ভাবে কাজ করেছে। আমাদের দেশে একরকম করেছে, চীনে একরকম করেছে, সেটা একটা করেছে। তো এবার ভারতবর্ষে যখন কমিউনিস্ট এই মতাদর্শের প্রতি যারা আকৃষ্ট ছিলেন ওই সময়, যে অংশটা মানুষ, তারা ভারতবর্ষকে দেখার ক্ষেত্রে, যেহেতু রাশিয়াতে কমিউনিস্ট পার্টি মানে শ্রমিক শ্রেণীর পার্টি, এটাই ছিল অবধারিতভাবে, মানে সবার মধ্যে একটা ধারণা যে কমিউনিস্ট পার্টি মানে শ্রমিক শ্রেণীর পার্টি। তার জন্য এটা দেখবেন যেহেতু ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টির প্রথম যে কাজ শুরু হয়, সেই কাজগুলো কিন্তু কেন্দ্রীভূত ছিল আপনার ট্রেড ইউনিয়ন কেন্দ্রিক, মানে বিভিন্ন কল কারখানা, এটা কলকাতায় হোক, মাদ্রাজে হোক, বোম্বেই হোক, সমস্ত ধরনের কল কারখানার মধ্যেই কিন্তু এই কাজগুলি কেন্দ্রীভূত ছিল। তার জন্য দেখবেন যেটা উনিও একটা রেফারেন্স দিয়েছেন, জওহরলাল নেহরুরই আরেকটা বই আছে অটোবায়োগ্রাফি। এই অটোবায়োগ্রাফিতে উনি বলেছেন যে কমিউনিস্টরা মূলত কারখানা ভিত্তিক যে কাজকর্ম, শ্রমিক আছে, শ্রমিক মহল্লাতেই তারা কাজকর্মটা করত, কিন্তু তারা যেত না গ্রামের যে কৃষক আছেন, গরিব মানুষ আছেন, তাদের কাছে যেত না। তার মানে এটা উনি স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন যে কংগ্রেস পার্টি গ্রামীণ এলাকায়, তার জন্য দেখবেন উনার যে লেখামেলা আছে, জেলে থাকাকালীন সময় উনি এগুলি লিখেছেন, ঠিক না? জেলে থাকাকালীন সময় উনি বইগুলি লিখেছেন। তো জেলের পিরিয়ডে উনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন, কোন কোন গ্রামে গিয়েছেন, বিশেষত মানে উত্তরপ্রদেশ তখন অনেক বড় ছিল, সেই গ্রামাঞ্চলের বিষয়েই উনি রেখাপাত করেছেন। গ্রামাঞ্চলে গেছেন, কৃষকদের সাথে কথা বলেছেন। কংগ্রেস মূলত জোর দিত কৃষকদের মধ্যে, আর কমিউনিস্ট পার্টি জোর দিত আপনার শ্রমিকদের মধ্যে। শ্রমিক যে সংগঠন যতটুকুই ওই সময়ের ধরুন শিল্প গড়ে উঠেছিল, পাট শিল্প হোক, বস্ত্র শিল্প হোক, যতটুকুই কারখানা গড়ে উঠেছিল তার মধ্যেই তারা থাকতো। তো এই দিক থেকে একটা কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার একটা প্রক্রিয়া ছিল। তো কমিউনিস্ট পার্টি ধরুন এম এন রায় রাশিয়া থেকেই আপনার বিপ্লব করা, এরপরে থার্ড ইন্টারন্যাশনাল একটা থিসিসও উনি সাবমিট করেন, মানে কি জানেন, এই থিসিসটার উপর দাঁড়িয়ে একটা বিতর্ক হয়, লেনিনের সাথে ওনার বিতর্ক হয়। তো যাই হোক, এবার এটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টিটা মানে ইন্ডিয়াতে কিন্তু ফর্ম হলো না, এটা হলো তাশখণ্ডে মানে রাশিয়াতে। তো ইন্ডিয়াতে কানপুরে 1925 সালে কিন্তু কমিউনিস্ট পার্টি গঠন করা হয়। তাহলে
সল অফ দ্য সোয়েন, মানে আমি ভারতবর্ষের বুকেই, ভারতবর্ষের যারা লোকজন আছেন, যারা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত আছেন, কাজ করেন, তাদেরকে নিয়েই 1925 সালে, এটা কমিউনিস্ট মুভমেন্টের একটা কন্ট্রাডিকশন, যে আমি কি 1920 সালে যেটাকে আছে সেটাকে কমিউনিস্ট পার্টির ফাউন্ডেশন ধরবো, ফরমেশন ধরবো, নাকি 1925 সালেরটা ধরবো। তো একটা ধারা বলে 1920 সালেরটা, একটা ধারা বলে 1925 সালেরটা। তো সেদিক থেকে এবার এটা তো আছে যে ধরুন আপনার ভারতবর্ষে রাশিয়ার যে বিপ্লব, সেই বিপ্লবের একটা প্রভাব এখানে পড়ে, সারা পৃথিবীতেই পড়ে। এখন যদি আমরা দেখি যে চীনে 1925 সালে আপনার সেটা ফরমেশন হয়, আর 1949 সালে বিপ্লবটা হয়। এবার ধরুন রাশিয়াতে যদি আপনার ক্যাপিটালিজমটাকে পুঁজিবাদ বিকাশের দিকে লেনিন ইঙ্গিত করে থাকেন, আর চীনে কিন্তু মাও সেতুং ইঙ্গিত করেছেন এটা ফিউডালিজমের দিকেই, ফিউডালিজমটাই মেন সেন্টার, ফিউডালিজমটাকে সামন্তবাদটার হচ্ছে আমাদের চীনা জাতির বিকাশের ক্ষেত্রে, হ্যাঁ, ওই সময় যে রাজারা ছিলেন, চীনের যে রাজারা, তাদের যে শোষণের হাতিয়ার সেটা সামন্ততন্ত্রটাই ছিল। সুতরাং সামন্ততন্ত্রটা হচ্ছে চীনের ক্ষেত্রে প্রধান, এটা ভারতবর্ষের ক্ষেত্রে অনেক বেশি উপযোগী ছিল। ভারতবর্ষের ক্ষেত্রে ওই সময়ে ভারতবর্ষে এই যে মানে ক্লাস ক্যারেক্টার সোসাইটির যে আমরা যে কন্ট্রাডিকশন দেখি, সেই কন্ট্রাডিকশনে এটা একটা অনেক বেশি রেলিভেন্ট ছিল, প্রাসঙ্গিক ছিল, যে ভারতবর্ষে অনেক বেশি সামন্ততান্ত্রিক জাতাকলটা বেশি ছিল, সামন্তগণের চাপটা বেশি ছিল, যেটা উনিও বলেছেন যে ভারতবর্ষ যখন ব্রিটিশের শাসনে ভারতবর্ষ জাতীয়তাবাদের মানে দিশাতে, জাতীয়তাবাদে একাত্মবোধ করে ওঠে, বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন করে একটা শাসকের বিরুদ্ধে লড়াই করে ওঠে, ভারতবর্ষকে মুক্ত করতে হবে। যেটা আগে ছিল বিভিন্ন রাজা ছিল, অঙ্গরাজাগুলি ছিল, বিভিন্ন ধরনের রাজা ছিল, রাজার শাসন ছিল, ফিউডাল, মোস্ট ফিউডাল তারা ছিল, আর সেটাকে আরো উন্নত স্তরে ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়াইটাকে কেন্দ্রীভূত করা হয়। তো সেদিক থেকে দেখবেন যে ভারতবর্ষের কমিউনিস্ট মুভমেন্টেও ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকেই দুটো ধারা এখানে কাজ করেছে, শুরু থেকেই দুটো ধারা কাজ করেছে। এখন দুটো ধারার মধ্যে একটা হচ্ছে নীতিগত বিষয়, আরেকটা হচ্ছে কৌশলগত বিষয়। তো নীতিগত দিক থেকে প্রথম থেকেই দুটোর সাথে ভিন্নতা আছে। একটা ধারা মনে করে ভারতবর্ষে পুঁজিবাদের বিকাশটাই প্রধান আছে, যেটা রাশিয়া অনুসারে, লেনিনের অনুসারে আছে। আরেকটা মনে করে চীন অনুসারে, যে ভারতবর্ষের সামন্ততন্ত্রের ব্যাপারটাই প্রধান আছে। এরকম দুটো ধারা ভারতবর্ষে। তার জন্যই দেখবেন 60-এর দশকের শেষে, 60-এর দশকে গিয়ে কমিউনিস্ট পার্টির মধ্যে একটা বিভাজন তৈরি হয়। আচ্ছা, আমি আসবো বিভাজনে, পরে আসবো আমি। তবে আমরা যেটা দেখি সাধারণত যে দেওয়ালে পিঠ ঠেকলে মানুষ কিন্তু ঘুরে দাঁড়ায়, সেক্ষেত্রে বামপন্থা থাকতেও পারে, নাও থাকতে পারে, এটাই কারণ সাধারণ নিয়ম, এটাই দেওয়ালে পিঠ ঠেকলে মানুষ ঘুরে দাঁড়াবে। তো এবার এই যে অন্যান্য দলগুলি, আমরা বামপন্থী আন্দোলন ছাড়াও অন্যান্য আন্দোলন দেখেছি, তো অন্যান্য আন্দোলন এবং অন্যান্য যে রাজনৈতিক দল, সেই দলগুলির সঙ্গে বামপন্থার যে তফাৎ, সেটা কি শুধুই আদর্শগত, এটা কি আমরা বলতে পারি? একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের তফাৎ মূলত বামপন্থী দলগুলির সাথে অন্যান্য যে রিফর্মিস্ট রাজনৈতিক দল বা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল, তাদের তফাৎটা প্রধানত আদর্শগত ছাড়া অন্য কোনো তফাৎ তো নেই। আদর্শই প্রধান। আচ্ছা, এই মতাদর্শের উপর ভিত্তি করেই বামপন্থা, তারপরেও বামপন্থার ছাতার তলায় আমরা দেখেছি যে আরো একাধিক বামপন্থী দল গড়ে উঠেছে। মতাদর্শ যদি বামপন্থাই হয়ে থাকে, তাহলে এই ফারাক কেন? আর আসল বামপন্থী কারা? কেউ বলছেন আমরা আসল বামপন্থী, কেউ বলছেন আমরা আসল বামপন্থী। আসল নকল হচ্ছে সমাজের যে ব্যাখ্যা, সমাজের যে কন্ট্রাডিকশন, সমাজে একটা কন্ট্রাডিকশন আছে, এই কন্ট্রাডিকশনে আমি কোনটাকে প্রাধান্য দেব, কোন দ্বন্দ্বগুলিকে প্রাধান্য দেব। আমরা যেটা মনে করি আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বন্দ্ব আছে, ভারতবর্ষের বুর্জোয়াদের সাথে শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব আছে, তারপর কৃষকদের সাথে দ্বন্দ্ব আছে, বুর্জোয়াদের সাথে এই যে কুলাকদের সাথে কৃষকদের দ্বন্দ্ব আছে। কোন দ্বন্দ্বগুলি মূলত প্রধান, কোন দ্বন্দ্ব, সেই তার পরিপ্রেক্ষিতে, তার ভিত্তিতে একটা মতাদর্শ স্থির হয়। এখন এই মুহূর্তে যেমন বর্তমান যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত, আপনি যদি ওই জায়গায় যদি আমরা আসি, বর্তমান যে রাজনীতি, এটা তো আসবেন,
তো এই বিষয়ে আমি এখন বলছি না, যখন আসবেন তখনই বলবো। তো আদর্শগত তফাৎ থাকলে কোন বামপন্থী দল, যেমন ধরুন আরো অনেকগুলি বামপন্থী দল আছে, ফরওয়ার্ড ব্লক আছে, আরএসপি আছে, সিপিআইএমএল আছে, সিপিআইএম আছে, সিপিআই আছে, এসইউসিআই আছে, এদের প্রত্যেকের সাথেই প্রত্যেকের একটা সূক্ষ্ম ফারাক আছে, আদর্শগত ফারাক। সে হচ্ছে এই যে ও শুরু করেছিল যেটা, যে 1920 1925 এই একটা সংঘাত আছে, তারপর 1960-এর পর বিভাজন হয়, আরএসপি তৈরি হয়, বিপ্লবী সমাজতন্ত্রী। কমিউনিস্ট পার্টি আর সমাজতন্ত্র দুটো দুই জিনিস, এটাও বলে যে সমাজতন্ত্র এবং কমিউনিস্ট পার্টি দুটো দুই জিনিস। একদল বলছে বিপ্লবী সমাজতন্ত্র। আমরা যারা কমিউনিস্ট মতাদর্শে আমরা যারা বিশ্বাস করি, মার্কস যেভাবে বলেছেন যে সমাজে যে দ্বন্দ্বগুলি চলছে মূলত ওয়ার্কিং ক্লাস, এই মুহূর্তে ওয়ার্কিং ক্লাস এবং বুর্জাদের মধ্যে যে দ্বন্দ্ব, এই মুহূর্তে এটাই প্রধান সারা বিশ্বে। এবং এর মাঝখান থেকে, এই যে দ্বন্দ্বের মাঝখান থেকে যে সমাজ তৈরি হবে আগামী দিনে, যে সমাজ তৈরি হবে, যে সমাজতান্ত্রিক সমাজ, এবং এই সমাজতান্ত্রিক সমাজকে আরো উন্নত স্তরে নিয়ে যাবে কমিউনিস্ট সমাজ ব্যবস্থা। কমিউনিস্ট সমাজ ব্যবস্থা পৃথিবী এখন পর্যন্ত দেখেনি। ফলে এটা রাশিয়া চীন কমিউনিস্ট সমাজ না, এটা সমাজতান্ত্রিক সমাজ, সমাজতন্ত্র। ব্যর্থতা সাফল্য যেটাই হচ্ছে বামপন্থার জন্মভূমি রাশিয়া, সেটাকেই যদি আপনি আলাদা করে দেখেন তাহলে ব্যর্থতা সাফল্য দুটোই কিন্তু সমাজতন্ত্রের। এটা রাশিয়ার সমাজতন্ত্রের ব্যর্থতা, তারা সমাজতন্ত্রের যে রাশিয়ার সমাজতন্ত্রের ব্যর্থতা হচ্ছে সমাজতন্ত্রের যে সাফল্যকে ওরা সংহত করতে পারেনি, সংহত করে তার সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারেনি। সামনের দিকে যে লেনিন স্টালিনের যে নির্দেশিত পন্থা, সেই পন্থা তারা অবলম্বন করতে পারেনি। ওরা সংশোধনবাদ দ্বারা আক্রান্ত হয়েছে, সংশোধনবাদ দ্বারা আক্রান্ত হয়ে, সংশোধনবাদী এবং সুবিধাবাদ দ্বারা আক্রান্ত হয়ে ওরা সমাজতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। ফল যা হবার তাই হয়েছে। এই যে ডেভিয়েশনটা প্রথম দিকে আপনি দেখবেন, আপনার যখন দুটো আলোক রশ্মি যদি একটি আলোক প্রবাহ থেকে তৈরি হয়, প্রথমেই যদি অল্প ডেভিয়েশন থাকে, যত আলোক রশ্মি যত সামনের দিকে এগোবে তাদের মধ্যে ফারাকটা আরো বেড়ে যাবে। ফলে প্রথমেই ডেভিয়েশনকে আটকাতে হবে। এই যে সংশোধনবাদের দিকে যে রাশিয়ার ডেভিয়েশন হয়েছে, এর ফলশ্রুতি হচ্ছে পরবর্তী সময়ে সমাজতন্ত্রের ব্যর্থতা পতন। ফলে সেখান থেকে আবার ঘুরে দাঁড়াবে রাশিয়া, নতুন করে আবার ঘুরে দাঁড়াবেই, কারণ এটা সমাজের নিয়ম, এই নিয়মের বাইরে কিছুই না। আমরা যে প্রশ্নটা করেছিলাম, কারা আসল বামপন্থী বা এই ফারাক কেন, এটা কারা আসল বামপন্থী আর কারা মানে নকল বামপন্থী, এই বিষয়টা মনে হয় এইভাবে বিচার করা যায় না। ধরুন মার্কসিস্ট ফিলোসফিটা, আমি তো সেটাই বললাম, মার্কসিস্ট ফিলোসফি আমরা প্রত্যেকেই ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের উপর বিশ্বাস করি, বস্তুবাদের উপর নির্ভর করি, মানে বিশ্বাস রাখি, আস্থা রাখি আমরা। মানে এই সোসাইটির মধ্যে যে ক্লাস কন্ট্রাডিকশন আছে, শ্রেণী বৈষম্য আছে, আমরা সেই শ্রেণী বৈষম্যটাকে আমরা শেষ করার চেষ্টা করি, মানুষ যাতে মানুষকে শোষণ করতে না পারে, এটার অবসান আমরা চাই। আর যে সমাজ এটা করবে সেটা সাম্যবাদী সমাজ, তার যে মধ্যবর্তী যে স্তরটা সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। এই সমাজে আপনার হাইয়েস্ট ফর্ম অফ ক্যাপিটালিজম, পুঁজির সর্বোচ্চ স্তরে বিকাশ লাভ করতে পারে, কোনো অসুবিধা নেই এই সমাজতান্ত্রিক সমাজে। কিন্তু সমাজতান্ত্রিক সমাজে আমি যে শ্রমটা দিব, যতটুকু শ্রম আমি দেব, ততটুকু শ্রমের বিনিময়ে আমি পাবো, আমি নিতে পারবো, রাষ্ট্র আমাকে দেবে। আর সাম্যবাদী সমাজে হচ্ছে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই সে আমাকে দেবে, আমি নেব রাষ্ট্রের কাছ থেকে।
রাষ্ট্র তখন ক্লাসহীন, শ্রেণীহীন একটা প্রতিনিধি থাকবে যখন সাম্যবাদী সমাজে আমরা যাব। এখন ধরুন এই ফিলোসফিতে মনে হয় না ভারতবর্ষের কোনো কমিউনিস্ট পার্টি এখনো পর্যন্ত এই বেসিক জায়গা থেকে শিফট করেছে, এটা আমার মনে হয় না। এই যে বেসিক জায়গাটা, এটা হচ্ছে মার্কসিজমের মূল থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আমাদের মূল ভিত্তি। আমরা দ্বন্দ্বমূলক বস্তুবাদে বিশ্বাসী, হ্যাঁ, এটা নিয়ে কোনো কন্ট্রাডিকশন আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে মানে আমি বলছি, আমি নিজেকেও একটা লেফট হিসেবে অন্তর্ভুক্ত করেই বলছি, আমাদের মধ্যে হচ্ছে যে আমরা ক্লাস কন্ট্রাডিকশনটা, যেটা উনি বললেন যে আমরা সাধারণভাবে দেখি যে মেইন কন্ট্রাডিকশন কোথায়। কন্ট্রাডিকশন তো সমাজে অনেক কিছুই থাকে, কোনটাকে মাউস বলে বলেছেন, কন্ট্রাডিকশন অনেক আছে, কিন্তু মেইন কন্ট্রাডিকশনটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর সেই কন্ট্রাডিকশনটা যদি আপনি সলভ করতে না পারেন, তাহলে আপনার পক্ষে মুভমেন্টে এগিয়ে যাওয়া সম্ভব না। আজকে আমরা যে পরিস্থিতি আমরা দেখি, সেই পরিবেশের উপর দাঁড়িয়েও আমরা মেইন কন্ট্রাডিকশন থাকি। তার জন্য আমি প্রথমে বলেছিলাম যে ইন্ডিয়ান সোসাইটি, ভারতবর্ষের সমাজের মেইন কন্ট্রাডিকশনটা কোথায়। তার জন্য আমি রাশিয়া বলেছিলাম, আমি চীন বলেছিলাম, যে ভারতবর্ষের মেইন কন্ট্রাডিকশনটা পুঁজিবাদের বিকাশ না, ভারতবর্ষের মেইন কন্ট্রাডিকশনের হার্ডেলটাই হচ্ছে ফিউডালিজম। ফিউডাল রেমন্যান্টস এখনো ভারতবর্ষের বুকে জাকিয়ে বসে আছে। আমরা যে এবার এটা তো ধরুন আজকে আমার মনে হয় না ধরুন 1 ঘন্টা বা 45 মিনিটের এই আলোচনার মধ্যে আমরা এগুলি পরিষ্কার করতে পারবো। সুতরাং আমার মনে হয় এই সমস্ত ব্যাপারে অনেক স্ট্রং পজিশন, এগুলি অনেক ভ্যালিড কোশ্চেনও আজকের দিনে লেফটের জন্য, লেফটের প্রাসঙ্গিকতার জন্য। আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলিকে আমরা যদি পরে কোনো সময়ে এপিসোড ওয়াইজ আমরা করি, সেটা বেটার হবে। আজকে আমরা আমাদের নির্দিষ্ট কনটেক্সটেই, পলিটিক্যাল কনটেক্সটে আমরা যদি বিচার করি, সের জন্য আমি বলছি যে কমিউনিস্ট পার্টি কোনটা বেটার, কোনটা খারাপ সেটা প্রশ্ন না। কমিউনিস্ট পার্টির ভারতবর্ষে মূলত কমিউনিস্ট পার্টির 3টা স্ট্রিম, একটা সিপিএম, একটা সিপিআই, একটা সিপিআইএম। সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তার থেকে ভেঙে হয়েছে সিপিআই, সিপিআইএম, আর সিপিএম থেকে ভেঙে হয়েছে আপনার সিপিআইএম। ভেঙে বলতে একটা মুভমেন্টের মাধ্যমে, প্রত্যেকটাই মুভমেন্টের মাধ্যমে। ক্লাস ইন্ডিয়ান স্টেটের ক্যারেক্টারটা কী হবে, রাষ্ট্রের শ্রেণী চরিত্র কী হবে, এটা নিয়ে কন্ট্রাডিকশনের কারণে সিপিএম, সিপিআই। আর ভারতবর্ষে মেইন কন্ট্রাডিকশনটা কী হবে, মূল কন্ট্রাডিকশনটা কী হবে, সেটা কন্ট্রাডিকশনের কারণেই উইদিন দ্য সিপিএম এর মধ্যে, এই কন্ট্রাডিকশনের কারণেই আরেকটা সিপিআইএমএল পার্টি 1967-এ তাদের সৃষ্টি হয়। সুতরাং বাকি যে ধরুন আমরা যাদেরকে বামপন্থী বড় ব্র্যাকেটের মধ্যে আনার চেষ্টা করি আর কি, ফরওয়ার্ড ব্লক লেফটিস্ট, কিন্তু মার্কসিস্ট ফিলোসফিতে তারা বিশ্বাসী না সাধারণভাবে। আমি দ্ব্যর্থহীনভাবে আমি বলতে পারি তাদের ফিলোসফি কখনোই মার্কসিস্ট ফিলোসফি না। বা সুভাষ বসু মার্কসিস্ট ফিলোসফিতে এজ এ হোল একটা ফিলোসফি, ব্রড স্পেকট্রামে ওনার একটা অ্যাপ্রোচ থাকতে পারে, আছে। কিন্তু ধরুন আপনার এসইউসিআই বা ধরুন আরএসপি তো স্বাধীনতা আন্দোলনের সময় যারা অনুশীলন বা যুগান্তর সমিতি যারা ছিল, তাদেরই একটা মেলবন্ধন আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে তাদের এই জায়গাগুলি, ঠিক না, এগুলি ছিল তাদেরই একটা আপনার ভেঙে দেওয়া অংশ এসইউসিআই, তাদেরই একটা অংশ। যে এসইউসিআই এর কাছে আপনি দেখবেন ডগমা ছাড়া আর কিছু নেই। আমি একদম স্পষ্ট, আমার কাছে এসবে আমি তাদের সামনেও বলি, এখনো বলছি, আমি এটাকে একটা কমিউনিস্ট পার্টি হিসেবে, লেফট পার্টি হিসেবেও আমি স্বীকার করি না। ইন্ডিয়ান মুভমেন্টে, ইন্ডিয়ান পলিটিক্যাল স্ট্রাগলে, হ্যাঁ, এসইউসিআই, কারণ আজকে এসইউসিআই যদি আপনার বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি তারা দাঁড়িয়েছেন 154টা আসনে, কখনো তাদের ক্যান্ডিডেট যখন তীব্রভাবেই লেফটের সাথে থাকা দরকার, তখন তারা তৃণমূলের সাথে সাহায্য নিয়েও পার্লামেন্টের লোক পাঠিয়েছেন, হয়নি? হয়েছে তো, ওয়েস্ট বেঙ্গলই হয়েছে। তার জন্য বলছি আমার কাছে পলিটিক্যালি এটা একটা, আমি বলছি না তাদের কোনো গুরুত্ব নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এটার এই যে পলিটিক্যাল পার্টির, তার থিওরিটিক্যাল বেস নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কারণ ভারতবর্ষ এখনো সমাজতন্ত্রে যায়নি, সমাজতন্ত্রে জানে। আমি এই সময়ে তাদের জন্য বেশি সময় দেওয়াটাও আমার ঠিক, কারণ তারা ট্রাইবেলদের অস্তিত্বই অস্বীকার করে। এখন ভারতবর্ষে ট্রাইবেল নামক কোনো একটা জাতি, উপজাতি যাই কিছু আছে, তাদের একটা বেনিফিটের দরকার, তাদের কিছু সাংবিধানিক রক্ষা কবচ দরকার, সেটাকেও তারা স্বীকার করে না। পুঁজিবাদ এমন স্তরে পৌঁছে গেছে যে সমস্ত ধর্ম, বর্ণ সব এক হয়ে গেছে। এখন তাদের লিপ ফরওয়ার্ড, আমরা সমাজতন্ত্রের দিকে যাব। তাই আমি বলছি, এই যদি অ্যানালাইসিস হয়, তা আমি আপাততভাবে তাদেরকে
এটা অনেক উপরের ব্যাপার। আমি ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এজ এ হোল ব্রড স্পেকট্রাম লেফট হিসেবে জায়গা আমরা ওই জায়গাতে যেতে পারিনি এখনো। আচ্ছা, আপনাদের দুজনের কথার মধ্যেই কিন্তু 1925-এর কথা আমরা শুনেছি। 1925 আপনারা মেনশন করেছেন, তো সেখানে আমি একটু যাবো যে 1925-এ আরএসএস এর জন্ম হলো, এবং আমরা সবাই জানি আরএসএস এর এক্সটেন্ডেড ভার্সন বা পলিটিক্যাল উইং বিজেপি বলা যেতে পারে, এবং সেখান থেকে সিপিআইএম এরও জন্ম হয়েছে, সিপিআই এর জন্ম RSS হয়েছে। তো এটা বলে না যে বিজেপি আমার লোক, এটা বলে না, কিন্তু আরএসএস কখনোই বলে না, আমি মাঝখানে বলছি, আরএসএস কখনো বলে না যে আমার রাজনৈতিক দল বিজেপি, কারণ এটা আরএসএস বলতে পারবে না। বিভিন্ন সময়ে, বিশেষ করে 1948-এ মহাত্মা গান্ধীর হত্যার পর সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তখন বল্লভভাই প্যাটেলকে আরএসএস এর কর্মকর্তা চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক রাখব না। ইমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন, তখনও আরএসএস এটা বলেছে আমরা একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করব, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সংস্রব রাখব না, এটা আরএসএস বলে। আপনিও জানেন যে বিজেপি এবং আরএসএস এর মধ্যে তত্ত্বগতভাবে কোনো ফারাক নেই। তো সেই ক্ষেত্রে আমার আমার সেটা বলতে যে আরএসএস আপনার যখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল আরএসএস কে ব্যান করলো, ব্যানটা উইথড্র করার জন্য যে বারবার আপনার কি কয় এটারে তাদের কাছে যে আবেদনটা করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা কোনো পলিটিক্যাল এটার মধ্যেও তারা বারবার এটা বলছেন যে আমরা একটা সোশ্যাল একটা অর্গানাইজেশন, আমরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না। বারবার এটা ব্যান করার সময় যখন উল্লেখ করা হয়েছিল, তার থেকে বড় হচ্ছে যখন আমার উপর ব্যানটা প্রত্যাহার করা হয়, প্রত্যাহার করার জন্য যে আমি আবেদনটা করছি, কেন আমাকে প্রত্যাহার করা হবে না, আমি তো এই অর্গানাইজেশনের লোক না বা এই অর্গানাইজেশনের আমি সাপোর্ট করি না, হ্যাঁ, তার জন্য যে আমাকে প্রস্তুত হতে হয় যে আমি কতটুকু ভারতবর্ষের রাজনৈতিক অঙ্গনে বিচরণ করি আর কতটুকু আমি রাজনীতির বাইরে সামাজিক অঙ্গনে বিচরণ করি, এটা বারবার আরএসএসকে বলতে হয়েছে। তারপরে গিয়েও আমরা যদি দেখি যে তার রেলিভেন্স বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজে যে রেলিভেন্সটা রয়েছে, এবং সেই দিক থেকে যে সিপিআই একই সময়ে জন্ম এবং রাজনৈতিক পরিস্থিতি বলুন বা সমাজে যে রেলিভেন্স, সেদিক থেকে সিপিআইএম এর এত দুঃসময় কেন? এটা তো একটা আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের এগিয়ে যাওয়া আছে, কমিউনিস্ট মুভমেন্টে পিছিয়ে যাওয়া আছে। এটা একটা পিছিয়ে যাওয়ার কারণটা কি? কারণ অবশ্যই পিছিয়ে গেল, সিপিএম পিছিয়ে গেল, মানে এই বিষয়টা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার যে আক্রমণ কমিউনিস্ট পার্টির উপর, এজ এ হোল বামপন্থার উপর পুঁজিবাদী ব্যবস্থার যে আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করার মতো যে সাংগঠনিক ক্ষমতা সমস্ত ভারতবর্ষের মধ্যে, যে পুঁজিবাদী ব্যবস্থার একটা আক্রমণ আছে, সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা আক্রমণ আছে, শিক্ষার মধ্যে ঔপনিবেশিকতা আছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ঔপনিবেশিকতা আছে। এই যে ত্রিস্তরীয় আক্রমণ, একদিকে ঔপনিবেশিকতা, একদিকে সামন্তবাদী আক্রমণ, একদিকে পুঁজিবাদী আক্রমণ, এই আক্রমণের মধ্যে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি এখনো ট্যাকেল করে উঠতে পারেনি, ফলে খুব স্বাভাবিকভাবেই একটু পিছিয়ে এসছে। তার অর্থ এই না যে পিছিয়ে গেছে। বিগত যে দিনগুলি, এই সময়ের মধ্যে আপনি হয়তো বলছেন পিছিয়ে গেছে এই অর্থে নির্বাচনে আসন প্রাপ্তির দিক থেকে আপনি বলছেন আমরা সিপিআইএম তথা কমিউনিস্ট দলগুলি, বামপন্থী দলগুলি পিছিয়ে গেছে, নির্বাচনে আসন প্রাপ্তির হিসেবে বলছেন। পাশাপাশি আপনি এটাও দেখবেন এই সময়ের মধ্যে ভারতবর্ষের শ্রমজীবী অংশের মানুষ, ভারতবর্ষের শ্রমিক শ্রেণী, ভারতবর্ষের কৃষক, এমনকি ভারতবর্ষের যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত যে ওয়ার্কিং ক্লাস, তাদের একটা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ছিল।
ভোটের বাক্সে কতটুকু সেই আন্দোলনের ফল ভোটের বাক্সে কতটুকু গেছে তা দিয়ে সরাসরি বিচার না করে যে আন্দোলনগুলি সমস্ত ভারতবর্ষে ব্যাপী চেষ্টা হয়েছে যেখানে সংগঠন শক্তি বেশি সেখানে আন্দোলনটাকে আরো বেশি সংহত করা, কিন্তু সমস্ত বামপন্থী দলগুলিকে নিয়ে একটি জায়গায় নিয়ে এসে যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন তৈরি করা। আপনি দেখেছেন এই সময়ে 1991 সালের পর থেকে যে লিবারালাইজেশন, উদারীকরণের যে নীতি, যে নীতির মাধ্যমে শ্রম আইনগুলিকে বদলে দেওয়া হলো, এই শ্রম আইনের বিরুদ্ধে আন্দোলন ছিল, ওয়ার্কিং ক্লাসের মুভমেন্ট ছিল। কৃষকদের কৃষিপণ্যের যে কৃষকদের বীজ, এই যে মনসেন্টো বীজ সরবরাহ, এইসব বিষয় নিয়ে এই যে বহুজাতিকদের সাথে কৃষকদের বহুজাতিকদের সরাসরি শোষণের মধ্যে কৃষকদের ফেলে দিল, এর বিরুদ্ধে কৃষকদের একটা আন্দোলন ছিল। কিন্তু আক্রমণের তীব্রতা বেশি থাকায় সেই আন্দোলন মানে চূড়ান্তভাবে সফল হতে পারেনি। সেই আন্দোলন চলছে, ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর মানুষ এবং কৃষকরা ঐক্যবদ্ধভাবে সামনের দিনে আরো বড় আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। আপনি এই সময়ের মধ্যে আপনি যদি কর্মসূচিগুলি লক্ষ্য করেন সেটা আপনি দেখবেন। আপনি হয়তো দেখছেন যে নির্বাচনে আসন পাচ্ছে না, পাচ্ছে না, কিন্তু জনগণের দাবি নিয়ে জনগণের প্রতিদিনের যে লড়াই, দারিদ্র্যের বিরুদ্ধে, তার দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সমস্ত শোষণের বিরুদ্ধে প্রতিদিন কিন্তু বামপন্থী দলগুলি সমস্ত ভারতবর্ষে রাস্তায় থাকে। সে স্বল্প পরিসরেই থাকুক, বৃহৎ পরিসরেই থাকুক, অন্য কোনো রাজনৈতিক দল, বিভিন্ন যে রিফর্মিস্ট বা সেন্ট্রিস্ট দলগুলি, অন্য কোনো দল কিন্তু জনগণের দাবিকে, সমস্ত অংশের জনগণের দাবিকে নিয়ে যে একটা লড়াই করা, অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এই ভূমিকা আমরা বিগত সময়গুলিতে দেখিনি। বামপন্থী দলগুলি, তাদের যে সংগঠনগুলি, তারাই ঐক্যবদ্ধভাবে মানুষের দাবি নিয়ে এখনো রাস্তায় আছে, লড়াই করছে। সাফল্য নির্বাচনের আসনের দিক থেকে সাফল্য হয়তো আসেনি, কিন্তু এটা ঠিক যে মানুষ এখনো বিশ্বাস করে, গরিব মানুষ, সাধারণ মানুষ এখনো বিশ্বাস করে ভারতবর্ষে বামপন্থীরাই রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে সাচ্চা রাজনৈতিক দল, এটা মানুষ বিশ্বাস করে। এই বিশ্বাস সাধারণ গরিব অংশের প্রত্যেকটা মানুষের, যারা চিনে বামপন্থী মানুষগুলিকে, তারা এটা বিশ্বাস করে। এই বিশ্বাসটা এখনো বামপন্থী দলগুলি হারায়নি। আমি একটু মিনময় বাবুর কাছে আসবো। আপনারও কি? আমি যেটা ওনার যে প্রশ্নটা করলাম, আমি যেটা বলছিলাম যে মানে হয়তো একটু ধরুন সাধারণভাবে ভারতবর্ষে বাম মানে কমিউনিস্ট পার্টি হিসেবে প্রথম সরকারে যায় কেরালাতে 50-এর দশকে, আর সেটা আপনি দেখবেন ভারতবর্ষে 50-এর শেষ, 50-এর দশকে, 5-এর দশকে। এখন দেখবেন ওই সময়ই আপনার জওহরলাল নেহরুর সরকার, কেন্দ্রীয় সরকার, ওই সরকারটাকে বরখাস্ত করে, মানে বাতিল করে দেয়। 356 ধারা রাষ্ট্রপতি শাসন, সেটা শুরু হয়। আগে ভারতবর্ষ ছিল আপনার একটা ইলেকশনে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হতো। এই প্রথম এক্সাম্পল কেরালা, যে কেরালাতে যখন রাষ্ট্রপতি শাসন হলো, তাহলে কেরালার সাথে তো আর পার্লামেন্ট ইলেকশন হচ্ছে না, এইটা একটা ডিভিশন শুরু হলো। তাহলে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একটা স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট পর্যায়ের কন্ট্রাডিকশন যাওয়ার পরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বাধ্য হলো এই সরকারটাকে বরখাস্ত করতে, তার মানে রাষ্ট্রপতি শাসন দিতে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি কর্মসূচি যা ছিল, পলিসি যা ছিল, এই সরকারটার সাথে রাজ্য সরকারটার সাথে কন্ট্রাডিকশন লাগে। এখন দেখবেন বামফ্রন্ট সরকার মানে দেখবেন সিপিএম এর যে পার্টি কর্মসূচি আছে, পার্টি কর্মসূচিতে 11 নম্বর একটা ধারা আছে। সেই ধারাতে বামফ্রন্ট সরকারের কৃতকর্তব্য কি সেটা উল্লেখ করা আছে, যে আমরা এই বুর্জোয়া রাষ্ট্রের মধ্যে কেন পার্টিসিপেট করব, আমরা যদি পার্টিসিপেট করি, সরকার বানাই, তাহলে এই সরকারটা কি ভূমিকা নেবে, সেটা হচ্ছে আমরা রিলিফ ওয়ার্ক করব, আমরা রিলিফ ওয়ার্কটা করব।
মানে রিলিফ বলতে দ্যাট মিনস বিভিন্ন ধরনের সংস্কারমূলক কাজকর্ম করব। এরপরে আপনি দেখুন যে সরকারটা যখন ক্ষমতায় এলো তখন তাদের একটা স্লোগান চলে এলো। স্লোগানটা কি? বামফ্রন্ট সরকার সংগ্রামের হাতিয়ার, এটাকে চোখের মনির মতো রক্ষা করতে হবে। তার মানে কিরা? তার মানে হচ্ছে যে যখন এই সরকারটা একটা সংগ্রামের হাতিয়ার, তো সংগ্রামটা তো এখানে প্রধান, সংগ্রামটা হচ্ছে এখানে প্রধান। এই সংগ্রামটাকে রক্ষা করার প্রশ্ন, সরকারটাকে রক্ষা করার প্রশ্ন না। সংগ্রামটা যাতে আমরা আরো বেশি নিতে পারি, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যাতে বিভিন্ন প্রশ্নে আমাদের কন্ট্রাডিকশনটা শার্প হয়। এই নামগোত্রীবাদের সরকার পড়ে যাওয়ার পরে আর কোনো সরকার, বামফ্রন্টের যে সরকার, সে সরকারের কিন্তু কোথাও পতন ঘটেনি। সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে বরখাস্ত করেনি। এমনকি আপনি দেখবেন 70-এর দশকে ওয়েস্ট বেঙ্গলে আপনার বাংলা কংগ্রেস, সেই বাংলা কংগ্রেস এবং যুক্তফ্রন্ট সরকার, সেই যুক্তফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন জ্যোতি বসু। যখন মানুষ আন্দোলন করছে, সে আন্দোলনের পরেও পুলিশই দমন করলো, পুলিশি নির্যাতন, যেটা দিয়েই আপনার তার পরবর্তীতে মানে নকশালবাড়ি যেটাকে বলা হয়, সেই আন্দোলনটা শুরু হলো। সেই আন্দোলনের উপর পুলিশি দমন পীড়ন হলো। তার মানে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যখন কেউ সশস্ত্র আন্দোলন করে তাদের অধিকারের প্রতিষ্ঠা করার জন্য, তখন সরকার কিন্তু সশস্ত্রভাবেই তাদের উপরে দমন পীড়ন চালায়। এটা হয়ে গেল মানে একটা বামপন্থী সরকারের বা বামপন্থী দলের মূল বিষয় হয়ে গেল। এই যে কন্ট্রাডিকশনটা, এই কন্ট্রাডিকশনটা কিন্তু রাষ্ট্রের পক্ষে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, রাষ্ট্রের দমন পীড়নের পক্ষে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন একটা বামপন্থী সরকার। তা এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে আপনি রিলিফ ওয়ার্ক। আপনি যদি রিলিফ ওয়ার্কই দিয়ে থাকেন, তাহলে এখন যেটা তারা বলেন ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার হলে আমরা সবচেয়ে বেশি মানুষের জনকল্যাণের জন্য কাজ করতে পারবো। ভারতবর্ষটাকে আপনি দেখবেন মার্ক্সীয় থিওরির বিপরীতে একটা থিওরি সামনে এসেছিল, সেটা হচ্ছে কেনসিয়ান থিওরি, নাকি? হ্যাঁ, কেনসিয়ান থিওরি, জনকল্যাণকর রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রটা জনকল্যাণকর। তো সেই যে জনকল্যাণের ভূমিকা নিয়ে জনকল্যাণমুখী কর্মসূচি সামনে আনা হয়। তো বামফ্রন্ট সরকার যদি জনগণের কল্যাণের জন্যই কর্মসূচি নেয়, তো বামফ্রন্ট সরকারের কি দরকার? এর চেয়ে বেটার তো তাদের দলের সরকার, বুর্জোয়া সরকারগুলি অনেক বেশি ভালো করতে পারবে। তা আমি যদি বুর্জোয়া জমিদারদের নেতৃত্বাধীন বামফ্রন্ট মানে সিপিএম এর কর্মসূচি অনুসারে বুর্জোয়া এবং জমিদার এবং বুর্জোয়ার যে মেলবন্ধনের যে সরকারটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যদি আমি একটা মিলুঝুলি মানে সহযোগিতার হাত বাড়িয়ে, তাহলে আমি ডেভেলপমেন্টের কর্মসূচি নিতে পারি। মানুষ সেটা বেশি দিন নিতে পারেনি, মানুষ সেই বিষয়টা বেশি দিন নিতে পারে, কারণ এটা স্বাভাবিক। আপনার কাছে লিমিটেড সোর্স, সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে লিমিটেড সোর্সের মধ্যে সীমাবদ্ধ ক্ষমতা বলাই হয়েছে। আমি তাদের যে কর্মসূচিটার মধ্যে বলা হয়েছে সীমাবদ্ধ ক্ষমতা। তো সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আপনি কতটুকু কাজ করতে পারবেন, মূল বিষয় কিন্তু এটা কন্ট্রাডিকশনের জায়গা হচ্ছে এটা, যে আমি যখন একটা সরকার নির্বাচিত সরকারে যাব, সেই সরকারটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কন্ট্রাডিকশনটা কোথায় যাবে? তাহলে আমি প্রথমে আমাকে সীমাবদ্ধ করে দিলাম, আমি সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আছি। তো সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি আর কতটুকু করতে পারি? এই স্লোগানটা, এই কথাটা কিন্তু সব সময় শোনা যায়। এইবার কর্মচারীদের ডি এর প্রশ্নেও শোনা যায়, 7th পে কমিশনের প্রশ্নেও শোনা যায়, সমস্ত প্রশ্নে এটা শোনা যায়, সীমাবদ্ধ ক্ষমতা, সীমাবদ্ধতার মধ্যে আমি কতটুকু দিতে পারি। তো এটাই যদি হয়, তো আপনার যদি সীমাবদ্ধ থাকে, যাদের সীমাহীন আনলিমিটেড যাবে, তাদেরকে তো পিপলস ইলেক্ট করবে। ন্যাচারাল কথা তো এটা স্বাভাবিক কথা, যে আমার কাছে যদি সীমাবদ্ধ থাকে রিসোর্স, তো যাদের কাছে রিসোর্সটা আনলিমিটেড আমি তাদেরকেই চয়েস করবো, ন্যাচারাল কথা এটা। তো সেদিক থেকে বলছি মূল কন্ট্রাডিকশন যে বামপন্থীদের আজকে এটা কিন্তু একটা ফ্যাক্টর। আমরা যতই বলি যে ভারতবর্ষের মতো রাজ্যে, ভারতবর্ষের মতো দেশে আপনার পক্ষে একটা রাজ্যে যদি ক্ষমতা আপনার না থাকা যায়, তাহলে মানুষের জনগণের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আরো বেশি অ্যাডভান্স করার ক্ষেত্রে, অগ্রগতি ঘটানোর ক্ষেত্রে অনেক বেশি বাধার সম্মুখীন হতে। আপনি দেখুন না, ফিউডাল ল্যান্ডলর্ড, ফিউডালের রিপ্রেশনের কারণে বামপন্থীদের উপরে কি ধরনের নির্যাতন আপনি দেখবেন। ওয়েস্ট বেঙ্গলে নির্যাতন আছে, আপনি দেখবেন তামিলনাড়ুতে আছে, কেরালাতে আছে, রাজস্থানে আছে, বিহারে আছে। বিহারে তো সিপিআইএমএল এর লোকদের এই এক মাস আগে 23 জন, একজন সিটিং এমএলএ ভোজপুরে অগ্নিগাঁও বিধানসভার এমএলএ, তাকে 2015 সালে একটা মার্ডার কেসের ফলস পলিটিক্যাল ভার্ডিক্টে ও সহ আরো 22 জনকে আপনার জেলে ঢুকিয়ে দিল। তার আগে সিপিএম এর, না আমারটা বলতে দিন,
তার আগে সিপিআইএমের আরো 13 জনকে যাবজ্জীবন মানে মৃত্যু পর্যন্ত জেলে টাটা ভারতবর্ষে নেই, ভারতবর্ষে উঠে গেছে টাটা আইন। সেই টাটা আইনের 13 জনকে আপনার জেলের মধ্যে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। কত আবেদন নিবেদন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কিছু না। এখন দেখুন না, সিটিং এমএলএ কে আপনার ঢুকিয়ে দিল, আর যাতে সে তার অ্যাসেম্বলির মধ্যে যাতে একটা ছেলে, ইয়ং ছেলে, সড়কপর স্কুল, এটা হচ্ছিল লকডাউনের সময় বিহারের প্রচলিত আওয়াজ, সমস্ত মানুষ জানে এটা, যে সড়কপর স্কুল নাই বিহারে, এই স্কুলের আন্দোলন সে করলো, তারপরে তাকে ফাঁসি দিয়ে জেলে ঢুকে দিল। এই যে বামপন্থীদের ইভেন সিপিআইএম এর জেনারেল সেক্রেটারিকে ঝাড়খণ্ডের একটা মুভমেন্টে 2001 সালে 2 সপ্তাহ রাতের জেলে রেখে দিল। এটা হচ্ছে বুর্জোয়া রাষ্ট্রের সমস্ত বামপন্থীদের এখন ধরুন ওয়েস্ট বেঙ্গলে দেখুন বামপন্থীদের প্রচন্ড পরিমাণ অত্যাচার। আপনি দেখুন ইডি, সিবিআই, কেউ একজন বলছিলেন যে কেন বিজয়নকে গ্রেপ্তার করা হয় না, কেউ একজন বলছিল, শুনছিলাম কেউ বলছিল কেন তাদের বিরুদ্ধে ইডিআই, সিবিআই, কেন বিজয়নের মেয়ের বিরুদ্ধে তো ইনকাম ট্যাক্স নোটিশ পাঠিয়েছে, এটা তো ঘটনা। তো বামপন্থীদের যদি করাপশনের জায়গাটা না থাকে, তাহলে বামপন্থীদের কেন এটা করতে যাবে? এটা অন্যদের করেছে মানে, আমি এটা বলছি না যে হেমন্ত সোরেন বা কেজরিওয়ালের প্রশ্নে করাপশনটা প্রমাণিত, তাদের বিরুদ্ধে করেছে, এটা বলা হয় না। তার মানে কি, যে আমার কাছে যদি বিন্দু পরিমাণও কোনো সোর্স থেকে থাকে, বামপন্থীদের সাথে অন্যান্য যে রিজনাল বুর্জোয়া যারা আছে, রিজনাল পলিটিক্যাল পার্টিগুলি যারা আছে, তাদের মধ্যে তো ন্যূনতম একটা ভিন্নতাও আছে, পার্থক্য আছে। আর সেই পার্থক্যটা এই ক্ষেত্রেও বোঝা যায় যে আমরা রুলিং পার্টি কতটুকু রিপ্রেশনের জায়গাতে নিতে পারে, এটা আমরা দেখেছি। তো তার জন্য বলছি যে বেসিক কন্ট্রাডিকশনটা হচ্ছে যে সরকারটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, বামফ্রন্টের যে সরকার, মানে বামপন্থীরা সেই সরকারটা টিকিয়ে রাখতে পারলো না। এটা তো বামপন্থীদেরই, যতই রিপ্রেশন থাকুক, বুর্জোয়াদের যতই রিপ্রেশন থাকুক, লিবারালিজমের যতই থাকুক, ঔপনিবেশিকতার যতই থাকুক, এর বিরুদ্ধে শক্তভাবে লড়ার ক্যাপাসিটি বামপন্থীদেরই আছে। আর সেই লড়াই করে সরকারটাকে রক্ষা। মানুষ আমাদের ভোট দিল না, এটা তো ফ্যাক্টর, এটা তো বাস্তব হয়ে গেল, মানুষ আমাদেরকে ভোট দিল না। আমরা তো এই ভোটটা নিয়ে কোনো ধরনের উচ্চবাচ্য করিনি 2018 সালে, যে ভোটে কারচুপি হয়েছে, ইভিএম নষ্ট হয়েছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে মিনিমাম 0.7% বা 0.3% ভোটে আমরা, মানে বামপন্থীরা ত্রিপুরা রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হলো। এটা তো ঘটনা, এটা বাস্তব। ওয়েস্ট বেঙ্গলও আপনার হলো, ওয়েস্ট বেঙ্গলও দেখুন না আপনার সিঙ্গুর নন্দীগ্রামের মুভমেন্ট, এটার ফায়দা কে নিল? যে জায়গাতে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রশ্ন ছিল, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে, ইন্ডাস্ট্রিয়াল শিল্পায়নটাকে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা অন্য যে ইন্ডাস্ট্রিগুলি ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলিকে আপনি উর্বর কৃষি জমির মধ্যে আপনি দিয়ে দিলেন। তখন তাদের কৃষক সমিতিটা, কৃষক সভাটা কোথায় ছিল? বামপন্থীদের কৃষক সভাটা? যে এই যে সরকার একটা পলিসি নিল যে আমি অটোমোবাইল ইন্ডাস্ট্রি করবো, বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রি করব, তার জন্য আমার উর্বর কৃষি জমিটাই কেন দরকার? আর যদি এটা নিতেই হয় তাহলে কৃষক, এটা জ্যোতি বসু বলেছেন, আমি বলছি না, জ্যোতি বলেছেন যে এই ক্রাইসিসে কোথায় কৃষক সভাটা? আজকে না হলে ওয়েস্ট বেঙ্গলে কেন আপনার এই রিজনাল বুর্জোয়া পার্টি, মানে কংগ্রেসেরই ব্রেকওয়ে ফ্র্যাকশন, তৃণমূল কংগ্রেসের রমরমা থাকে, তৃণমূল কংগ্রেসের যাই হোক রিপ্রেশনের মুখে তো বামপন্থীরা আছে। রিপ্রেশনের হাত থেকে বাঁচার জন্য, হ্যাঁ, আপনি দেখুন 2006-এর পর থেকে 2011, 2016, 2021, তারপরেও বামপন্থী 2021-এ আমরা, মানে বামপন্থীরা শূন্যই হয়ে গেল। আমি বামপন্থীদের অন্তর্ভুক্ত করেই নিজেকে বলছি যে বামপন্থীরা বিধানসভা থেকে শূন্য হয়ে গেল। এটা তো বামপন্থীদের ভাবার ব্যাপার। কমিউনিস্ট পার্টি, যে কোনো একটা কমিউনিস্ট পার্টিকে এটা ভাবা দরকার যে কেন এই ধরনের আমাদের ঘটনাটা ঘটলো। তার মানে সুশোভন বাবু যেগুলি বললেন, যে আশাটা প্রকাশ করলেন, সেই আশার উপরে খানিকটা প্রশ্নচিহ্ন ফেললেন আপনি। না, আমি ইন জেনারেল, সুশোভনদা ইন জেনারেল ব্রড সেন্সে যেটা বলেছে, ধরুন ভারতবর্ষে এখন কৃষক আন্দোলন চলছে, বামপন্থীরা জোর কদমে তার মধ্যে সামিল আছে, জোর কদমে। ভারতবর্ষে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হচ্ছে, কমিউনিস্ট পার্টি, সেই সমস্ত কমিউনিস্ট বামপন্থীরা সেই মুভমেন্টে আছে। ভারতবর্ষে মানে বেটি পড়াও বেটি বাঁচাও, এই যে মুভমেন্ট, এটা যে একটা ফ্যাক্ট, মহিলাদের উপর নিপ্রেশন, তার উপরে দাঁড়িয়ে বামপন্থীরা আন্দোলন করছে। শিক্ষা, নিউ এডুকেশন পলিসি, সেই এডুকেশন পলিসির বিরুদ্ধে কারা আন্দোলন করছে? বামপন্থীরাই করছে। আমি বলছি ন্যাশনাল লেভেলে যে আমরা আন্দোলন করছি সেটা তো একটা ঠিক, এটা একটা আমাদের কাছে আমরা আন্দোলন করছি, আরো বড় করে আমাদের আন্দোলন করা দরকার, সেটা একটা। কিন্তু কোথাও কি আমরা নিজেদের মধ্যে এটা বিবেচনা করব না, আনবো না যে আমাদের কোথায় ঘাটতিটা আছে? সেই ঘাটতির কারণেই
অন্যরা জায়গা পেল কিনা, সেটা তো আমরা দেখবো। অবশ্যই আমরা আলোচনা করবো, এই খুঁটিনাটি সবকিছু নিয়ে আলোচনা করব। তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। এই সিংহ নন্দীগ্রাম আমি ফিরে আসবো বিরতির পরে, একটু ফিরে এসে আমি আপনার কাছে আসবো। সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বে, আহা লংতরাই বে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বে, আহা লংতরাই বে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ নাও এবং স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন দুই বামপন্থী বুদ্ধিজীবী, সুশোভন দত্ত মজুমদার এবং মৃন্ময় চক্রবর্তী। আমরা এতক্ষণ কথা বলছিলাম বামপন্থার ইতিহাস, বামপন্থার খুঁটিনাটি নিয়ে। তবে আমরা ইতিহাস যেমন আলোচনা করছিলাম, তেমন একটু বর্তমান প্রেক্ষাপটেও আমরা নজর রাখবো। আচ্ছা, আমার যে প্রশ্নটা, যে একটা দীর্ঘ সময় ধরে আপনারা কংগ্রেসের সঙ্গে লড়াই করেছেন বামপন্থীরা, সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে আমি যদি রাজ্যের কথা ধরি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কেরল,
বিভিন্ন জায়গায় যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তা কিন্তু বাম এবং কংগ্রেস, এবং জাতীয় স্তরে সেইভাবে হয়তো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। আমরা জানি না কেউই যে সেই জায়গা যদি থাকতো বা সেই সুযোগ যদি থাকতো তাহলে যে সেখানে যে প্রতিদ্বন্দ্বিতা হতো না এমন চূড়ান্ত রায় কিন্তু কেউ দিতে পারে না। তো সেক্ষেত্রে এতদিনের প্রতিদ্বন্দ্বিতা, মতাদর্শগত এই ফারাক, এই লড়াই, তারপরে এই সব কিছু ক্ষমতা দখলের লড়াইয়ের কাছে এই মতাদর্শগত লড়াই হেরে গেল। বিষয়টা এইভাবে বলাটা মনে হয় ঠিক হয়নি। এটা ক্ষমতা দখলের লড়াই না। কংগ্রেসের সাথে যে মতাদর্শগত ফারাক, যে মতাদর্শগত যে লড়াইটা কংগ্রেসের, আমরা মনে করি কংগ্রেস হচ্ছে জাতীয় বুর্জোয়াদের প্রতিনিধি এবং আমরা ওয়ার্কিং ক্লাসের প্রতিনিধি। ফলে বুর্জোয়াদের সাথে ওয়ার্কিং ক্লাসের একটা সংঘাত আছে, সংঘাতের একটা জায়গা আছে। কংগ্রেসের সাথে আমাদের ওই লড়াইটা থেমে থাকবে না। কংগ্রেস বুর্জোয়াদের প্রতিনিধি, ফলে লড়াইটা বুর্জোয়াদের প্রতিনিধি বনাম শ্রমিক শ্রেণীর প্রতিনিধি, সেটা কখনো থেমে থাকবে না। কংগ্রেসের সাথে যে বর্তমান সময়ে যে রাজ্যভিত্তিক জোট হয়েছে, লক্ষ্য করবেন কংগ্রেস না, এখানে 27টা রাজনৈতিক দল এক হয়েছে। 27টা রাজনৈতিক দল এক হয়েছে একটা নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে। কি নির্দিষ্ট কর্মসূচি? সেই কর্মসূচি হচ্ছে ভারতবর্ষের যে সাংবিধানিক যে কি বলা যায়, যে ভারতবর্ষের সংবিধানের মধ্যে যে লিপিবদ্ধ করা ভারতবর্ষের ঐক্য সংহতির যে প্রশ্ন, বিভিন্নতা, এই বিভিন্নতার মধ্যেও ভারতবর্ষ হেথায় মুঘল শখ সুন্দল, হেথায় মুঘল এক দেহে হলো লীন, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই যে ভারতবর্ষের চরিত্র, সমস্ত অংশের, সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের, জাতি উপজাতি সমস্ত অংশের মানুষকে নিয়ে একটি ভারতবর্ষ। এই যে ভারতবর্ষের যে ঐক্যবদ্ধ চরিত্র, ঐক্যবদ্ধ মানুষের যে মেলবন্ধন, সেই ব্যবস্থার উপর আক্রমণ এসছে। কংগ্রেসের সাথে, কংগ্রেসের যে আমাদের ব্যাখ্যা, কংগ্রেসকে যে আমরা ব্যাখ্যা করেছি, কংগ্রেসকে কিন্তু আমরা কোনো সময় সাম্প্রদায়িক দল হিসেবে কংগ্রেসকে আমরা বলি না। আমরা কখনোই কংগ্রেস সাম্প্রদায়িক, আমরা এই কথা বলি না। কংগ্রেস অসাম্প্রদায়িক দল, ধর্মনিরপেক্ষতার নীতিকে মেনে চলে। এখন ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীন সমাজ প্রতিষ্ঠা না। রাষ্ট্র কোনো সমস্ত ধর্মের প্রতি সমান আচরণ করবে, রাষ্ট্র সমস্ত ধর্মকে সম্মান দেবে। রাষ্ট্রীয় নেতারা সমস্ত ধর্মের মানুষকে তাদের আপন হিসেবে গ্রহণ করে নেবে, সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কিন্তু আমরা বিগত সময়ে, মূলত 2014 বিজেপি সরকার আসার পর থেকে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার যে সংবিধানের যে মূল কাঠামো, সংবিধানের মূল কাঠামো আক্রান্ত হয়েছে। যা শুরু হয়েছিল 1991 সালে সম্ভবত বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে, তারপর 2002 সালে গুজরাটের দাঙ্গা, এই সমস্ত বিষয়গুলি ঘটনা পরম্পরায় যদি আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা দেখব যে বিজেপি ক্ষমতায় আসীন হওয়ার পর ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ যে সাংবিধানিক যে ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিক অনেকগুলি যে মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, সাংবাদিকদের স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করার অধিকার, সব কিছু, মানে মানুষের একটা মানুষের শুধুমাত্র তো খেয়ে পড়ে থাকাই শুধু না, একটা মানুষ তার মনের ভাব প্রকাশ করবে, মত প্রকাশ করবে, এই সমস্ত কিছু আজ আক্রান্ত। ফলে এই ব্যবস্থার জন্য, এর বিরোধিতা করার জন্য একে ঐক্যবদ্ধভাবে যে 27টি রাজনৈতিক দল
এই একটি পয়েন্টে, সংবিধানকে রক্ষার প্রশ্নে এই একটি পয়েন্টে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে তাও বলেছে যে রাজ্যভিত্তিক যেখানে যেখানে সম্ভব 1:1 ফাইট করবে একটা নির্দিষ্ট নীতির ভিত্তিতে। শুধু আমরা যেটুকু জেনেছি যে প্রায় 400 সিট 1:1 ফাইট হবে এই নির্বাচনে, আর বাকিগুলি নিজেদের মধ্যে কিছু লড়াই হবে। এই জন্যই কংগ্রেসের সাথে যাবে। মানে কংগ্রেসের সাথে বামপন্থীরা, কংগ্রেস বামপন্থীদের চিরশত্রু, সেটা ধরুন এবারের নির্বাচনে মনে হয় প্রথম মানে প্রধান তরজার বিষয় এবারের নির্বাচনে। আর সেটা সম্ভবত পশ্চিম ত্রিপুরা আসনের যিনি প্রার্থী উনি খুব মানে কুটোভাবে ওইগুলি রাখছেন। তো আসলে ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে উনি যে ঘটনার বিশ্বাসী, যে ঘটনার প্রতিনিধিত্ব উনি করেন, তারা সেটা বলবে, এটা স্বাভাবিক। বামপন্থী এবং কংগ্রেসের মধ্যে ডিভিশন করার জন্য এটা করবেন। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বামপন্থী এবং কংগ্রেস একসাথেই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল। আর বর্তমানে যারা প্রতিনিধিত্ব করছেন মানে রুলিং পার্টি, তারা ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট থেকে নিজেদের পিঠ সরিয়ে নিয়েছিলেন, স্বাধীনতা আন্দোলনে তারা পার্টিসিপেট করেননি। এটা হচ্ছে মুদ্রা সত্য বিষয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তৎকালীন সময় বিজেপি ছিল না, বিজেপি যে ফাদার অর্গানাইজেশন, মূল যে সংগঠন, তারা হিন্দু মহাসভা বা ওই সময়ের যে আরএসএস, তারা আপনার সরিয়ে নিয়েছিল। আপনি দেখুন না ওই সময় যে তাদের থিওরিটিক্যাল লিডার যারা আছেন, কেশব রাও, গোলগাঁওয়ারকার, তাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের এসব দেখুন না কি আছে, বাঞ্চ অফ থট গোলগাঁওয়ারের, দেখুন কি লেখা আছে এগুলোর মধ্যে, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট সম্পর্কে, ইন্ডিয়ান সোসাইটি সম্পর্কে কি লেখা আছে। যাই হোক, যেহেতু একটা এই পুলটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের প্রধান পুল, প্রধান একটা অংশ, প্রধান শক্তি, যারা ভারতবর্ষে ব্রিটিশকে তাড়িয়েছিল, তারা হচ্ছে ব্রিটিশের পক্ষে দাঁড়ানো লোক, ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে দাঁড়ানো লোক। তারা ওই সময় আলোচনা অংশগ্রহণ করেন, স্বাভাবিক কারণে তারা এটা বলবে, কারণ একদম অটুট বন্ধন ছিল। আমি তো তার জন্যই বলছি অটোবায়োগ্রাফি, ডিসকভারি অফ ইন্ডিয়া, বা ধরুন আরেকটা আছে যেটা হচ্ছে পৃথিবীর যে রাজনৈতিক ইতিহাস, যেটাকে উনি সম্মিলিত করেছিলেন, ওয়ার্ল্ড হিস্ট্রি। যাই হোক, এইসব আরো অনেক কিছু আছে। তো ওইগুলির মধ্যে তো তাদেরই স্পষ্ট স্বীকারোক্তি আছে যে কমিউনিস্ট পার্টি পার্ট অ্যান্ড পার্সেল ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের, এটা স্বাভাবিক। তো সেদিক থেকে বলছি যে এটা দেখুন, আপনি 1946 সালে নৌ বিদ্রোহ, সেই নৌ বিদ্রোহ তো কংগ্রেস আর বামপন্থীরা একসাথেই বন্ধ করেছিল। এটা তো ইতিহাস, হিস্ট্রি, এটা সবাই জানে। ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে কত ফ্রিডম ফাইটার বামপন্থী আফটার ইন্ডিপেন্ডেন্স বামপন্থী আন্দোলনে নিজেদেরকে সামিল করেছেন, এমএলএ এমপি পর্যন্ত হয়েছেন, এসব তো আছে। তার জন্য বলছি এদের কথাবার্তা বা তাদের যে প্রচার, সেগুলো তো প্রচার না, এটা কখনোই কংগ্রেস বামপন্থীদের কাছে মেইন এনিমি না। কারণ কংগ্রেসের বামপন্থী এবং কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস মিলে ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন তৈরি করা হয়েছে, সেটার প্রশ্নে তারা ছিল, বি আর আম্বেদকর সেটার রূপকার ছিলেন। আবার ভারতবর্ষের যে প্ল্যানিং ছিল, ডেভেলপমেন্টের যে প্ল্যানিং ছিল ইন্ডিপেন্ডেন্সের আগে, স্বাধীনতার আগেই, সেটার সাথেও তারা ওতপ্রোতভাবেই জড়িত ছিলেন, কেউ এটার সাথে বিরোধিতার জায়গা ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমরা একটা ক্লাসে, বামপন্থীরা যখন একটা ক্লাসের প্রতিনিধিত্ব করে, একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে, তখন শ্রেণীর স্বার্থটাকে প্রাধান্য দিতে হয়, আর সেই শ্রেণী সংঘাতটাই তখন রাষ্ট্রের সাথে ঘটে। এটা হচ্ছে মূল কন্ট্রাডিকশন। কিন্তু তার মানে এটা না কংগ্রেস একটা কি জানে, কংগ্রেস একটা সাম্প্রদায়িক শক্তি, কংগ্রেস ভারতবর্ষের সংবিধানটাকে ধ্বংস করে দেবে, ভারতবর্ষের যে মানে সেকুলার যে ফেব্রিক আছে, সেই ফেব্রিক্সটাকে তারা নষ্ট করে দেবে, বিভিন্ন ভাষা, জাতি, ধর্ম, বর্ণকে নিয়ে তারা কাজ করবে। কংগ্রেস কখনোই বলেনি যে ভারতবর্ষে হিন্দুদের রাষ্ট্র, হ্যাঁ, হিন্দু রাষ্ট্র, হিন্দু, এই যে ব্যাখ্যাটা, এটা কংগ্রেস কখনো বলে না, কমিউনিস্টও বলে না। সেদিক থেকে বলছি যে এটা কখনো চিরশত্রুর জায়গা না, এটা হচ্ছে একটা ক্লাস কন্ট্রাডিকশন। ক্লাস কন্ট্রাডিকশনের প্রশ্ন থেকেই একটা সময়ে কন্ট্রাডিকশন আসে। এখন ভারতবর্ষের ক্ষেত্রে যখন আপনার বিজেপির শাসনটা, আপনি দেখুন 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ উপর আক্রমণ, তারপর থেকেই আপনি দেখুন, তার আগেও যখন আপনার এটা চলতে থাকলো,
বামপন্থীরা এটা ভাবতে শুরু করলো যে বিজেপি বিরোধী লড়াইটা কিভাবে তীব্র করা যায়। ওই সময়ে ছিল জনসংঘ থেকে আস্তে আস্তে তারা বিজেপি জনতা এটা তারা করলো, ভারতীয় জনতা পার্টি তারা করলো। এই যে ধরুন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে ভারতবর্ষে এই ধরনের একটা শক্তির, যে শক্তি গত 100 বছরে, এখন শুধুমাত্র যে নির্বাচনের মাধ্যমে তাদেরকে আমাদের পরাজিত করাটা একটা প্রধান লক্ষ্য। যদি তাদেরকে আমরা নির্বাচনের মাধ্যমে ভারতবর্ষের মানুষ পরাজিত করতে না পারে, আর তার মধ্যে যদি কংগ্রেস এবং মানে কমিউনিস্ট পার্টি একটা মূল শক্তি না হয়, তাহলে অদূর ভবিষ্যতে আরো প্রবলেম হতে পারে। কারণ এটা শুধুমাত্র একটা রাজনৈতিক শক্তি না, তার যে অর্থনীতি, তার যে সামাজিক অবস্থান, তার যে রাজনীতি, সেটা ভারতবর্ষের যে মূল বুনিয়াদ, আমরা যেটা বুনিয়াদ ফেব্রিক্স যেটা, সেটাকে আপনার ধ্বংস করে দেবে। আর এই যে কম্পালশন, এই কম্পালশনটা আবারও স্বাধীনতার আগে যেভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, এটাও একটা দ্বিতীয় স্বাধীনতার লড়াই। এই স্বাধীনতাটা ওই সময় আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল বামপন্থীরা, এখন এই বিজেপির বিরুদ্ধে লড়াই করে, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সামাজিক অবস্থানের বিরুদ্ধে লড়াই করে সংবিধানটাকে রক্ষা করতে হবে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে অবস্থান, সেটাকে রক্ষা করতে হবে। ভারতবর্ষের সেকুলার যে আমাদের যে কমিটমেন্ট আছে, সেটাকে রক্ষা করতে হবে। ভারতবর্ষের ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতবর্ষের ডেভেলপমেন্টটাকে কখনোই ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে না। আজকে দেখুন না, যে কোনো ঘটনাকে, ধর্মীয় ঘটনাকে রাজনৈতিক মোড়ক দেওয়া হয়, রাজনৈতিক ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়া হয়। আপনি দেখুন পার্লামেন্ট উদ্বোধনটা ছিল রাজনৈতিক, আর রাম মন্দিরটা ছিল ধর্মীয়। সেই ধর্মীয় ব্যাপারটা হয়ে গেল রাজনৈতিক, আর পার্লামেন্টটা হয়ে গেল ধার্মিক। সাউথ থেকে সাধু সন্ন্যাসীদের আইনে ন্যায়দণ্ড হাতে নিয়ে এসব তারা করেছে, রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধন করাননি। রাম মন্দিরটা ছিল ধর্মীয়, সেটা হয়ে গেল আপনার রাজনৈতিক। প্রধানমন্ত্রীর মাধ্যমে আপনার এটা নিয়ে প্রচুর বিতর্ক, প্রচুর মানে শঙ্করাচার্য মঠের চারজন এটার প্রচন্ড বিরোধিতা করেছেন। এসব আছে, তার জন্য বলছি এসব হচ্ছে পলিটিক্যাল, কিন্তু এই পলিটিক্যাল গেমটাও তাদের জন্য মনে হয় এবারে ক্লিনস করলো না। বর্তমানে যে বিজেপির বিরুদ্ধে বামপন্থার যে লড়াই, এই লড়াইটা কি আদর্শগত না কৌশলগত? আদর্শগত লড়াই, আদর্শগত, কোনো কৌশলের প্রশ্নই নাই। এটা একদম এক এবং এক্সক্লুসিভলি এটা আদর্শগত লড়াই। এটা শুধুমাত্র বামপন্থীদের না, অত্যন্ত ভালো বলেছে মৃন্ময়, অত্যন্ত ভালো বলেছে। শুধুমাত্র বামপন্থীদের না, এই যে 27টা রাজনৈতিক দল, এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে, যারা সোশ্যাল অর্গানাইজেশন আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, যারা বিভিন্ন কোনো পলিটিক্যাল মুভমেন্টে সামিল না, কিন্তু মানুষের অধিকারের জন্য লড়াই করেন। আজকে বেশ কিছু বছর যাবত তারা জেলে বন্দী আছেন, জেলের মধ্যে তারা মারা গেছেন, তারা পর্যন্ত এই যে শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সবাইকে ইউনাইটেড হওয়ার আহ্বান রাখেন। কারণ এটা একটা নীতিগত ব্যাপার। কারণ এই সমস্ত মানুষ চায় ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষা করা হোক। ধর্মনিরপেক্ষতা বলতে বুঝতে হবে সর্বধর্ম সমন্বয় না, রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন হতে হবে। রাষ্ট্র ধর্মের পৃষ্ঠপোষকতা করতে পারবে না, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আর সর্বধর্ম সমন্বয় হবে না, আমি এই ধর্মকে দেবো, এই ধর্মকে দেবো, এটা হয় না। কারণ আপনি যেটা বলেন, কংগ্রেস ভারতবর্ষের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে যারা সন্তান বেশি তৈরি করছে, উৎপাদন করছে, মানে জন্ম দিচ্ছে, যারা ঘুষ বেটিয়া তাদের সাহায্য করছে, এই ধরনের কথার জন্য না। এটা একদম নীতিগত ব্যাপার। আর কৌশল হচ্ছে যে যারা আজকে যারা ইউনাইটেড হয়েছে, আপনি দেখুন বামপন্থী ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দলই কংগ্রেস থেকে ভাগ হয়। 60-এর দশকের পর থেকেই আপনার সিন্ডিকেট হয়ে টয়ে এসব হয়ে টয়ে আপনার এসে সোশ্যালিস্ট ঘরানার যারা এসেছিলেন, মধুলিমায়ে, মধু দণ্ডবোধে, তারার মাধ্যমে এসব হয়েছে। এটি সব কংগ্রেসই, স্বাধীনতা মুভমেন্টে সবাই একসাথেই ছিল, বিভিন্ন গ্রুপে ছিল। তার জন্য বলছি যে এটা হচ্ছে মূলত নীতিগত লড়াই। এই লড়াইতে আমাদের প্রথম রাউন্ড হচ্ছে ইলেকশনে পরাজিত করা। ইলেকশনটা হচ্ছে ইমিডিয়েট, তারপরে তাদের যা কিছু আছে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ক্ষমতায় আসতে পারে, ইন্ডিয়া জোট, তাহলে ধরেন বাকি কিছু এগোবে। আচ্ছা, আপনারা যে জোটের কথা বলছিলেন এবং একটু আগেই বলছিলেন যে জোটের মধ্যে যে বুর্জোয়াদের বিরুদ্ধে বামপন্থার যে লড়াই, সেই লড়াইটা জারি থাকবে এবং বুর্জোয়াদের বিরুদ্ধে বামপন্থীদের যে লড়াই, এই লড়াই চিরকালীন, এই লড়াই বন্ধ হবে না। এবার এই ক্ষেত্রেই আমি যদি একটু পুরাণে যাই, যে আমরা পুরাণে দেখেছিলাম যখন অমৃতের প্রয়োজন হয়েছিল, তখন দেবতা এবং অসুররা বাসুকীকে মাঝখানে রেখে একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন। এবং এই ক্ষেত্রে তারাও কিন্তু দেবতা এবং অসুর দুজনেই একই দলে খেলেছিলেন। এক্ষেত্রে অসুর কারা, দেবতা কারা? আমার মনে ধরেন এইভাবে আইডেন্টিফাই করাটা ঠিক না, কে অসুর কেউ দেবতা। দুই পক্ষে ছিল, দুই পক্ষই ছিল, এটা প্রশ্ন না।
এক পক্ষ সামনে ছিল মুখের দিকে, অসুর পক্ষ সামনের মুখের দিকে যেদিক এবং থেকে সাপের বিষ বেরোয় হ্যাঁ। সেদিক থেকে অসুররা ছিল, এবং যেদিকে লেজের দিকে লেজের ছিলেন পক্ষে ছিল দেবতারা। দেবতারা ছিল। মাঝপথে যখন সাপের বিষ বেরোলো তখন অসুররা মূর্ছনা গেলেন। হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি মোটামুটি কাদেরকে সামনে রাখছেন, কারা পিছনে থাকছেন? লেজের দিকে কারা রয়েছে আর মুখের দিকে কারা রয়েছেন? আমি ঠিক এইভাবে এটাকে আমরা ব্যাখ্যায়িত করা এইভাবে ঠিক না। দুই পক্ষের লড়াই হিসাবে আমরা দেখি না, কারণ এখানে দুই পক্ষই একসাথে হয়েছে। এখানে দুটো পক্ষ না, একটা কমন গোলে আমি বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন যে কমন গোল হচ্ছে অমৃত মন্থন করা, সমুদ্র মন্থন করে অমৃত কলস বের করা। এটা হচ্ছে দেবতা এবং অসুরদের কমন গোল। এই কমন গোলকে সাকসেসফুল করার জন্য ওরা নাগরাজ বাসুকীকে নিয়ে অসুর এবং দেবতা দুটোই এক পক্ষ হয়ে অমৃত মন্থন মানে সমুদ্র মন্থন করে অমৃত করেছিলেন। এখানে কিন্তু দুটো পক্ষ, এক পক্ষে বিজেপি, যে নাকি ভারতবর্ষের যে সাংবিধানিক ব্যবস্থা, আপনার শুধু সাংবিধানিক ব্যবস্থা কেন, ভারতবর্ষের মত প্রকাশের স্বাধীনতা, তারপর লেখার স্বাধীনতা, সমস্ত কিছু যে বিজেপির হাতে আক্রান্ত আজ। একদিকে সেই বিজেপি যারা নাকি কর্পোরেটের সেবাদাস, ক্রনি ক্যাপিটালিজম, যে মাফিয়া, রাজনৈতিক নেতা, মাফিয়া এবং কর্পোরেট, এই তিনের যে মেলবন্ধন, রাজনৈতিক নেতা, মাফিয়া এবং কর্পোরেট, এই তিনের মেলবন্ধনে একদিকে বিজেপির দিকে। আমরা যদি অর্থনীতি স্ট্যাটিস্টিক্সগুলি আপনি যদি একটু মিলিয়ে দেখবেন, আমি সবাইকে বলছি, অনুরোধ করছি, অর্থনীতি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলি আপনি করলে দেখবেন যে 2014 পরে আজকে 2024 এই সময়ের মধ্যে যাদের শতকরা 1 ভাগ মানুষের হাতে দেশের 42% সম্পদ, টোটাল ভ্যালুর 42% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। তারপর আপনার জিএসটি, অথচ এই যে জিএসটির যোগানদার 70% জিএসটি দেয় সাধারণ মানুষ। 70% জিএসটি, এই যে প্রচুর জিএসটি আদায় হয়, 70% জিএসটি দেয় সাধারণ মানুষ। কলগেট টুথপেস্টটা আমরাও কিনি, কলগেট টুথপেস্টটা আম্বানিও কিনে, আমিও যে টাকা দিই ট্যাক্স উনিও দেয়। ফলে আমাদের যে এই অ্যাডভার্স ট্যাক্সিং সিস্টেম, যেই ট্যাক্সিং সিস্টেম আমাদের যে কর ব্যবস্থা হচ্ছে প্রতিক্রিয়াশীল কর ব্যবস্থা, এই কর ব্যবস্থায় দেখা গেছে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপে বেশি, সাধারণ মানুষের উপর করের বোঝা বেশি চাপে, এবং যাদের আছে তাদের উপর করের বোঝা কম চাপে, ওরা কম কর দেয়। এটা তো পরিষ্কার, আপনি অর্থনৈতিক অ্যানালাইসিসগুলি দেখবেন, আপনি ট্যাক্সের যে অ্যানালাইসিসগুলি দেখলেও আপনি এটা বুঝতে পারবেন। ফলে শ্রমকোড পাল্টে দেওয়া হয়েছে। শ্রমকোড, যে শ্রম আইনগুলি দীর্ঘদিন ধরে, যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস অ্যাক্ট, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, সবগুলি অ্যামালগামেট করে 4টে শ্রমকোডের মধ্যে সমস্ত শ্রমিকদের অধিকারকে রাখা হয়েছে। যে শ্রমকোডগুলির ভিত্তিতে এখন আমাদের ফ্যাক্টরিগুলি চলছে। নিয়োগ নেই, শিল্প সংস্থান নেই, শিল্পক্ষেত্রে নিয়োগ নেই। ভারতবর্ষের বেকারত্ব হার 70 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব। ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও অতি সম্প্রতি যে রিপোর্ট বের করেছে, ওরা বলেছে ভারতবর্ষের যারা বেকার তাদের মধ্যে 83% বেকার হচ্ছে যুবক। 83% যুবক বেকার যদি যে দেশে থাকে, এই দেশের সবকা সাথ সবকা বিকাশ কিভাবে হবে? যুবকের হাতেই ভারতবর্ষ দেশ গড়ে ওঠে। যে দেশের অধিকাংশ যুবক বেকার, কিভাবে বিকাশ হবে? বিকাশ আমাদের কয়েকজনের হবে।
আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে, তবে তার আগে আমি মৃন্ময় বাবুর কাছে যাব একদম ছোট্ট করে, যে বামপন্থীদের বরাবর কিন্তু কোনো জিনিস উপলব্ধি হতে একটু সময় লাগে। আমরা দেখেছি যে মানিক সরকার রিসেন্টলি বলেছেন যে না, এই আজাদি মিথ্যে ছিল না। তো সেক্ষেত্রে দেশবাসী আবার শুনবে না তো যে এই জোট একটা ঐতিহাসিক ভুল ছিল? একদম ছোট্ট করে। না, আমার মনে হয় না 96-এ মানে আপনার জ্যোতি বসু বলছেন হিস্টোরিক্যাল ব্লান্ডার, সেটা সেকেন্ড টাইম হবে যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সবাই ইউনাইটেড হয়েছে, সেটা একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার, সেটা হবে না। কারণ বিজেপি বামপন্থীদের কাছে, কমিউনিস্ট পার্টির কাছে, সমস্ত সোশ্যালিস্ট মানুষের কাছে, সমস্ত ডেমোক্রেটিক, পেট্রিওটিক, হিউম্যান রাইটস সমস্ত অর্গানাইজেশনের কাছে তাদের আইডিওলজিক্যালি মেইন যে কন্ট্রাডিকশন সেটা হচ্ছে বিজেপির আইডিওলজির সাথে মেইন কন্ট্রাডিকশন। বিজেপিকে এই শক্তিকে পরাজিত করাটা এই সমস্ত অর্গানাইজেশনের, এই সমস্ত যে রাজনৈতিক দল আছে, সোশ্যাল অর্গানাইজেশন আছে, তাদের কাছে মূল বিষয়। সেদিক থেকে এটা কখনোই কোনো সময় এটা হবে না যে হিস্ট্রি নিশ্চয়ই ফিরে আসে, ভিন্নভাবে ফিরে আসে। তখন বলবে যে এটা ওই সময় এটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল যে ওই সময় যে আমরা জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, সেইভাবে এটা আসবে, এটা ওইভাবে আসবে। হিস্টোরিক্যাল কারেক্ট না? হ্যাঁ, হিস্টোরিক্যালি একটা গর্বের দিন হিসাবে আসবে যদি ইন্ডিয়া জোট জিতে যায়। হ্যাঁ, আমি যদি কথা হয় সময়ই বলবে, তবে সময় এখন কিন্তু আমাদের বলছে যে এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। ধন্যবাদ আপনাদের স্টুডিওতে আমাদের এত সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।